এক্সপেকটেশন ভালো ছিল, তো ১ কোটি টাকা প্লাস হবে এটা চিন্তা করিনি। আমার ফ্যামিলি মেম্বাররাও খুব এনজয় করছে। পার্সোনালি আমার ওয়াইফ বেশি এনজয় করছে। আমার ওয়াইফের ওইভাবে কোনো এক্সপেকটেশন নেই। ওর একটা এক্সপেকটেশন যেন আমি ওকে প্রপার সময়টা দিই। বিপিএলটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম। এখানে ভালো করলে ডেফিনেটলি ন্যাশনাল টিমে অপরচুনিটি আসবে। ক্যামেরার সামনে দাঁড়াইতে অনেক ভয় লাগতো, যে এতে আমার মাঠে পারফর্ম করা আমার কাছে ইজি ছিল। এক ফ্রেমে ১১,৭৪০ রান। না, আমি কোনো রান করিনি। স্বীকৃত ক্রিকেটে যে রানটা যিনি করেছেন, আমার সঙ্গে আছেন নাইম শেখ। এবারে বিপিএলে রাতারাতি এক রাতের ব্যবধানে কোটিপতি হয়ে গেছে। নাইম, ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। বিপিএলের এক রাতের ব্যবধানে কোটিপতি। আলহামদুলিল্লাহ, নিলামটা দেখতে পাইছি, তো লাস্ট ইয়ার যেহেতু পারফর্ম করছি, তো আলহামদুলিল্লাহ এক্সপেকটেশন ভালো ছিল, তো ১ কোটি টাকা প্লাস হবে এটা চিন্তা করিনি। তো সোফার আলহামদুলিল্লাহ হ্যাপি। বলছিলেন হ্যাপি, সঙ্গে তো বোধহয় একটা দায়িত্ব, যে আপনাকে যে ফ্র্যাঞ্চাইজি দিয়েছে চিটাগং রয়্যালস, একটা দায়িত্বও তো বোধহয়। ডেফিনেটলি যেই টিমই আমাকে পিক করতো, তাদের উপর আমার একটা রেসপন্সিবিলিটি ছিল যে তারা আমার উপর যেটা এক্সপেকটেশন রাখে ওটা যেন আমি ফুলফিল করতে পারি। তো এই এক্সপেকটেশনটা তো থাকে, তো ডেফিনেটলি থ্যাঙ্কস টু দেম যে তারা আমার উপর ট্রাস্ট রাখছে। আমি আমার 100% ফিডব্যাকটা যেন প্রপার ওয়েতে তাদের ব্যাক করতে পারি। বলছিলেন ব্যাক করতে পারেন। ঘরোয়া ক্রিকেটের যদি কথা বলি, নাইম শেখ নিয়মিত রান করে। সবশেষ আসরগুলো তো টপ রান গেটার ছিল, যদিও এই এনসিএলের টি-20 ফরম্যাটটা খুব একটা ভালো জানি, 4টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। এবারের বিপিএলকে নিয়ে সামনে টি-20 বিশ্বকাপ, নিশ্চয়ই স্বপ্নটা অনেক বড়। অ্যাজ এ ক্রিকেটার আপনার লক্ষ্য অবশ্যই বড় থাকতে হবে, তো সেক্ষেত্রে বিপিএলটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম। এখানে ভালো করলে ডেফিনেটলি ন্যাশনাল টিমে অপরচুনিটি আসবে। তো দিন শেষে চট্টগ্রামকেও যেন ভালো কিছু দিতে পারি, নিজের জন্য ভালো কিছু করতে পারি। এন্ড শেষে কিন্তু ন্যাশনাল টিমই লক্ষ্য থাকে, যেন ন্যাশনাল টিমে গিয়ে দেশকে ভালো কিছু সার্ভ করতে পারি। এটাই কিন্তু অ্যাজ এ সব ক্রিকেটার আই থিঙ্ক এটাই লক্ষ্য থাকে। তো আমারও ওই লক্ষ্যই থাকবে যে ন্যাশনাল টিমের জন্য ভালো কিছু সার্ভ করতে পারি এই বিপিএলের মাধ্যমে। নাইম, আপনি যেখান থেকে উঠে এসেছেন, ফরিদপুরের সন্তান আপনি, খুব একটা ক্রিকেটার আসলে আমরা দেখিনি ফরিদপুর থেকে জাতীয় দলে এসেছে। মানে এই জিনিসটা কখনো ফিল দেয় কিনা আলাদাভাবে, ফরিদপুরের একটা ছেলে ঢাকার খুব কাছে, তারপর খুব একটা ক্রিকেটার উঠে আসে? টু বি অনেস্ট, আমি যখন থেকে ক্রিকেট খেলা স্টার্ট করছি, আমাদের হচ্ছে তালহা ভাই আরও এজ গ্রুপে অনেক প্লেয়ারই খেলেছে। তো সবারই 19-এ পর্যন্ত সবারই অনেক আসছে গেছে। তো আমার কাছে মনে হয়েছে যে অল্পতে যদি আমি গিভ আপ না করি, আই থিঙ্ক আমি অনেক দূর যেতে পারবো। এটা আমার যখন থেকে ক্রিকেট খেলা স্টার্ট করছি, আমার কাছে আমার ভিতরে এই ইচ্ছাটা সবসময় ছিল, যেন আমি ভিতরে যেন অ্যারোগেন্সি কখনোই না আসে, কখনোই অহংকার জিনিসটা না আসে। আমি দেখছি আমার ফরিদপুরে অনেক সিনিয়র বড় ভাইরা এই জিনিসটা আমাকে বুঝাইছে, বলছে। তো আমার যে কোচ, আমার জীবনের প্রথম যে কোচ ফরিদপুরে মোখলেসুর রহমান বাবলু স্যার, তো উনি লাস্ট যেদিন এখানে আমি লাস্ট ম্যাচ খেলতে আসছি, তার আগের দিন ওনার সাথে আমার কথা বলে আসছি। তো উনি বলছে যে আলটিমেটলি গোল কিন্তু আমি অ্যাজ এ ক্রিকেটার ওই বক্সের ভিতরেই থাকা উচিত। তো আমি সবসময় আমার লাইফে যতদিন ক্রিকেট খেলবো, আমি ওই বক্সটা ওই ব্যারিয়ারটা মেনটেন করেই চলবো। তো ডেফিনেটলি ফরিদপুরের থেকে উঠে আসা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল, ওই স্টোরি অনেক লং। তো আলহামদুলিল্লাহ যে আমি ওইখান থেকে এই পর্যন্ত আসতে পারছি, এখন অনেক দূর যেতে হবে। নাইম, আপনার যখন ডেবু হয়েছিল অলমোস্ট অর্ধযুগ, যদি অর্ধযুগ হয়নি, সেই ডেবুর নাইম এবং এই নাইম, আমরা যদি বলি সব কিছুতেই আকাশ পাতাল পার্থক্য। একটা সময় নাইমকে দেখতাম যে একটু চুপচাপ থাকতো, গণমাধ্যম কর্মী সহ সব জায়গায় একটু বেশি রিজার্ভ ছিলেন। হঠাৎ করে নাইমকে দেখলাম অনেক বেশি স্পন্টেনিয়াস। মানে এর পেছনে কি কোনো কারণ আছে? না, ডেফিনেটলি যখন 19 সালে আমি আসছি, তখন আমার দেখা যাচ্ছে ক্যামেরার সামনে দাঁড়াইতে অনেক ভয় লাগতো, যে এতে আমার মাঠে পারফর্ম করা আমার কাছে ইজি ছিল। তো ওই সময় থেকে এখন দেখেন অনেক বেশি পরিপূর্ণ, আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি ক্রিকেটকে প্রপার বোঝার চেষ্টা করতেছি। মাঝখানে অনেক রকমের অনেক কিছু ভালো জিনিস আসছে, খারাপ জিনিস আসছে। তো মাইন্ড সেট আপেরও অনেক ব্যাপার আছে। ধরেন 19 সালে যেমন ছিলাম, 22 সালে অমন ছিলাম না। তো এই 25-এর শেষে আসা কিন্তু সেম হবে না। তো মাইন্ড সেট আপে অনেক পরিবর্তন আসছে। তো এই মাইন্ড সেট আপ নিয়ে অনেক কাজ করা হয়েছে, কীভাবে নেগেটিভ জিনিস ম্যানেজ করব, পজিটিভ জিনিসগুলি বেশি গ্রো করব। তো এই জিনিসগুলি দেখেন মানুষের সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তনশীল। আলহামদুলিল্লাহ যে আমি ওইখান থেকে এই পর্যন্ত মানে প্রপার রাইট ট্র্যাকে থেকে এই পর্যন্ত আসতে পারছি। ইন ফিউচারে ক্রিকেট খেলার জন্য যে ওয়েটা মেনটেন করতে হবে, ইনশাল্লাহ এটা ওই প্রসেসটা মেনটেন করার চেষ্টা করতেছি। দেখেন, ভালো করলে আপনাকে বাবা পাবেন, খারাপ করলে আপনার নেগেটিভ অনেক কিছুই হবে। তো ফ্যানদের জন্য হলেও কি, দেশের মানুষের জন্য হলেও ভালো কিছু প্রেজেন্ট করতে চাই, ভালো কিছু দেশকে সার্ভ করতে চাই। অবশ্যই আমার যারা ওয়েল উইশার, যারা আমার ভালো চান, তাদের জন্য হলেও তো অবশ্যই দেশকে ভালো কিছু সার্ভ করতে হবে, নিজের ফ্যামিলির জন্য। তো ওভারঅল সব কিছু মিলে একটা দায়িত্ব তো থাকে। তো এখন আমার কাছে মনে হয় যে আমি পরিপূর্ণ অবস্থায় আছি। এই বিপিএল দিয়ে ইনশাল্লাহ ভালোভাবে কামব্যাক করার চেষ্টা করব। বিপিএলের টপ রান গেটার গেল কয়েকটা আসরের মধ্যে আপনি। এই বিপিএল
বিপিএল নিয়ে আসলে আপনার আলাদাভাবে স্পেসিফিকলি কোনো পরিকল্পনা আছে কিনা? একটা কথা বারবার বলছিলাম, আগামী বছর টি-20 বিশ্বকাপ। তো সত্যি কথা বলতে এই প্ল্যাটফর্ম কিন্তু আমাদের ডোমেস্টিক বলতে কিন্তু টি-20 এই প্ল্যাটফর্মটাই আপনার এনসিএল টি-20 মাত্র শুরু হলো। মাত্র 2 বছর হয়েছে শুরু হয়েছে। তো এই বিপিএলটাই কিন্তু আমাদের আসল একটা বলতে গেলে বেস্ট একটা প্ল্যাটফর্ম। তো এই প্ল্যাটফর্মটা দিয়েই আমি আমার লক্ষ্য থাকবে যেন আমি ন্যাশনাল টিমে কামব্যাক করতে পারি এবং ন্যাশনাল টিমকে ভালো কিছু সার্ভ করতে পারি। ডেফিনেটলি লক্ষ্য আছে যে এটা দিয়ে আমি ন্যাশনাল টিমে কামব্যাক করব। ড্রাফটের পরে পরিবারের সঙ্গে কথা হয়েছে কিনা? আপনার স্ত্রীর ফিলটা আসলে কেমন ছিল? সত্যি কথা বলতে এই জিনিসটা কিন্তু 2012-13 আই গেস, আমি যদি রাইট হই 2012-13তে লাস্ট হচ্ছে এরকম নিলাম হয়েছে। একবারই হয়েছিল। তো এটার পরে কিন্তু সবসময় ড্রাফট হয়েছে, নিলাম কখনো হয় নাই। তো ওর এটা ওর ক্রিকেট সম্পর্কে ওরকম নলেজই নাই। তো আমার ওয়াইফ পার্সোনালি এই জিনিসটা এই নিলামটা অনেক বেশি এনজয় করছে, আমার ফ্যামিলি মেম্বাররাও খুব এনজয় করছে, পার্সোনালি আমার ওয়াইফ বেশি এনজয় করছে। তো ও এটা নিয়ে প্রায় আমার সাথে আধা ঘন্টা ডিসকাস হয়েছে যে এটা অনেক এনজয়েবল, এটা কি নেক্সট ইয়ারও হবে কি না। তো আমি বলছি এটা তো জানি না, এবার হয়েছে। তো ও হচ্ছে অনেক বেশি এক্সাইটেড ছিল, অনেক আমার থেকে ও বেশি খুশি ছিল এই ব্যাপারটাতে। আমি ভাবিকে ব্যক্তিগতভাবে চিনি, তার বোধহয় খুব একটা বেশি চাওয়া পাওয়া নেই। সে তো নিশ্চয়ই কিছু চেয়েছে কি যে না, টু বি অনেস্ট, ওই যেটা বলছেন আমার ওয়াইফের ওইভাবে কোনো এক্সপেকটেশন নেই। ওর একটা এক্সপেকটেশন যেন আমি ওকে প্রপার সময়টা দিই, এইটাই হচ্ছে ওর কাছে। আমাকে সবসময় বলে যে আমি তোমার কাছে তেমন কিছুই চাই না, আমি সবসময় তোমার কাছে সময় চাই। ওই সময়টাই আমার কাছে সবসময় চেয়ে থাকে। শেষ প্রশ্ন, কোভিড পরবর্তী ক্রিকেটটা অনেক বেড়েছে, ঘরোয়া ইন্টার সব কিছু মিলে পরিবারকে সময় দেওয়াটাও নিশ্চয়ই অনেক টাফ। ভেরি ডিফিকাল্ট হয়ে গেছে। আগে যেমন সময়টা পাইছি ওই সময়টা এখন আর পাচ্ছি না। ম্যাক্সিমাম সময় ব্যস্ত থাকা হয়, তো অফ টাইমটা চেষ্টা করি ফ্যামিলির সাথে প্রপার টাইমটা স্পেন্ড করার জন্য। অনেক অনেক ধন্যবাদ। আমরাও প্রত্যাশা করি আপনি প্রপার টাইম দেবেন পরিবারকে। কথা বলছিলাম নাঈম শেখের সঙ্গে, এবং তিনি একটা কথা বলছেন, পরিবারকে সময় দিতে চান এবং সেই সঙ্গে এবারের বিপিএলে দারুণ কিছু করতে চান। আগামী বছর টি-20 বিশ্বকাপের ভাবনায়ও নিজেকে করছেন প্রস্তুত। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা।